তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমার নাম আবু সাইদ। আমি শহীদ আসিফের খুব কাছের বন্ধু, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তো 18 তারিখে যে ঘটনা আসিফের সাথে ঘটে, আমি ওর সাথেই ছিলাম, আমরা একসাথেই ছিলাম। তো আসলে 18 তারিখের যে দিনটা ছিল, এই দিনটার কথা মনে উঠলে আসলে গায়ের লোম এখন দাঁড়িয়ে যায়। খুবই বীভৎস একটা সময় আমরা পার করেছি, লাইফে এরকম সময় কখনো পার করি নাই। আসিফের সাথে আসলে স্মৃতির তো শেষ নেই। আমি থাকি কাউলাতে, কাউলা বাজারেও একদিন আমাকে বলে যে তোর কাছে কিছু টাকা হবে। আমি বললাম কত লাগবে? তো বলে যে এরকম 2-3 হাজার মতো। তো আমি বললাম চলে আয়। তো বলে, আমি বললাম যে বিকাশে দিব। বলে না, বিকাশে দিলে যে টাকা মানে এক্সট্রা কিছু টাকা করতে হবে। তো আমি আসছি, তোর সাথে দেখাও হয় নাই, দেখাও করি। পরে ওর সাথে দেখা করলাম, আমরা 3জন ফ্রেন্ড ছিলাম। পরে ও আসলো, আমার সাথে দেখা করলো। পরে ও কয়েকটা লটকন নিয়ে আসছিল সাথে করে। লটকন নিয়ে এসে ওইগুলো ছিল, ও আমাকে দিচ্ছিল। তো আমি বললাম তুই আমাকে দে। আমার ঘাড়ের এপাশ দিয়ে হাত দিয়ে, 2 হাত দিয়ে এভাবে ছিলে, ও আমাকে খাওয়াচ্ছিল হাত দিয়ে। তো আমি বললাম যে তুই আমাকে দে, আমি তো খেতে পারবো। তো বলে খাই দিলে জানিস ভালোবাসা বাড়ে। তো একটা তো ভালো মানে আমার খুবই খারাপ লাগে এই কথাটা মনে উঠলে। তারপর থেকে আমি এখনও লটকন খেতে পারি না। ওর বার্থডে ছিল, আমি তখন জব করতাম। ওর বার্থডের জন্য আমি করতে পারি নাই, ওর বার্থডে উইশ করতে পারি নাই। বার্থডে উইশ না করতে পারলে ওর ছিল। কিছুদিন পরে আমি ওকে বললাম কি যে তুই চলে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। পরে ও চলে আসছে। আসার পরে আমি ওকে নিয়ে বনানী যাই। বনানী নিয়ে বলি যে আজকে চল আমরা খাবো, তুই যা খাবি তোকে তাই খাবো, আমি খাওয়াবো আমার পক্ষ থেকে। তা বলে হঠাৎ তুই আমাকে খাওয়াচ্ছিস? আমি বললাম পরে, খাওয়া দাওয়ার পরে তোকে আমি বলবো। পরে আমরা ওই দিন 3টা রেস্টুরেন্টে যেয়ে খাই। খাওয়ানোর পরে যখন আমরা খাওয়া দাওয়া করে আসি, হাঁটতেছি, গল্প করছি, তখন ও আমাকে বলে কি যে তুই আমাকে এত খাওয়ান খাওয়ালি, তুই কি আমাকে শেষ খাওয়ান খাওয়ালি? তার কিছুদিন পরেই আসলে ও মারা যায়, আন্দোলনে মারা যায়। তো এই ঘটনাগুলো আসলে আমাকে এত পরিমাণ কষ্ট দেয়। ওই দিনই ও আমাকে বলে দেখ আমরা হজ করতে যাবো একসাথে, আমরা আমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকেও নিয়ে যাবো সাথে হজ করতে। আসিফের মা নাই, নিজের মা নাই, ও এটা নিয়ে খুব আক্ষেপ করতো। তো লাস্ট ওর মারা যাওয়ার কিছুদিন আগ থেকে ও বারবার আমাকে বলতো যে আমি আমার মাকে না খুব স্বপ্ন দেখছি, আমার মাকে স্বপ্ন দেখছি, মা বারবার আমাকে ডাকছে, আমি আসছি। তো আমি কি আমার মায়ের কাছে চলে যাব? তো আমি বলছি তুই কি কথা বলছিস, এগুলো কেন বলছিস? পরে আলটিমেটলি চলেই গেল। ওর আমার বাড়ি একই এলাকাতে, আমিও সাতক্ষীরার, ও সাতক্ষীরার। ওর বাড়িতে ওকে আমি কয়েকবার ঈদে দাওয়াত দিছি। দাওয়াত দিলে ও আসে না, ও একটু শাই ফিল করে। তো আমি 2 ঈদে ওকে যখন দাওয়াত দিছি আসে নাই, তখন আমি একটু ওর উপর বিরক্ত বোধ করছি যে তুই আসিস না, আমি তোর বাড়িতে কখনো যাবই না। পরে ও পরবর্তীতে আমাকে কয়েকবার বলছে, ও আমাকে এমনভাবে বলছে ভাই আমার কিছু ভালো লাগছে না, দেখ খুব অশান্তির মধ্যে আছি, তুই আয় আমার বাড়িতে চলে আয়। পরে আমি রাগ বা অভিমান থেকে ওর বাড়িতে যাই নাই। না গেলে ওইটা নিয়ে খুব মাইন্ড করছে, ক্ষোভও প্রকাশ করছে আমার ফ্রেন্ডের সাথে যে এরকম আমি এরকম করছি ওর সাথে, ওরে যাই না, ইগনোর করছি, ওইটা নিয়ে নাকি কষ্ট পাইছে। পরে এখন হইলো আমি বাড়িতে গেলেই ওর বাড়িতে যাই, ওর খবর জিয়ারত করি, কিন্তু ও থাকা অবস্থায় আমি একবারও যেতে পারিনি ওর বাড়িতে। এটা খুব করে কষ্ট দেয়। একটা স্টুডেন্ট ছিল আজমপুরের ফ্লাইওভার ফুটওভার ব্রিজটা যে আছে, ফুটওভার ব্রিজ দিয়ে পার হইতে নিছে। তো স্টুডেন্টরা ছিল হয়তো বা উত্তর হাই স্কুলের 7 বা 8-এ পড়ে এরকম।
স্কুল ড্রেস পরা ছিল সাদা কালার। ঠিক এই মুহূর্তে ওরে গুলি করে, ও সিঁড়ি বেয়ে উপরে পর্যন্ত উঠতে পারে নাই, সিঁড়ির মধ্যে পড়ে গেছে। সিঁড়ির মধ্যে পড়ে যেয়ে মানে লাশটা ঝুলে আছে সিঁড়িতে। আমরা পারতেছিলাম না সামনে যে ওই লাশটা নিয়ে আসতে, ওরে নামাইতে, কারণ ওই সিঁড়ির নিচে পুলিশরা দাঁড়িয়ে ছিল। পুলিশরাও পর্যন্ত যাইতেছে না, গুলি করে মাইরে ফালাই রাখছে, যে ফালাই রাখছে পরেই থাকুক, আমরা যে ধরে নিয়ে আসবো আমাদেরও যাইতে দিচ্ছে না। তো একটা এই পুলিশের গাড়ি, সম্ভবত র্যাবের গাড়ি, ওই র্যাবের গাড়ি আমার চোখের সামনে একটা ছেলের এই পায়ের উপর দিয়ে উড়ে চলে গেল। মানে ছেলেটা কিছু করতেছিল না, জাস্ট ডিরেক্ট চলে গেল। তো এই অবস্থা দেখে আমি সম্ভবত আমার একটা মানুষের একটা নিরস্ত্র অবস্থা একটা মানুষকে এই কি অত্যাচার করতে, পুলিশ অত্যাচার করছিল, এটা আমি সর্বপ্রথম দেখি। লাস্টের দিকে একটা পুলিশ আমার বলতেছে যে হচ্ছে তোর হাত পাত, মানে স্টুডেন্টদের মতো, আমার টিচারদের মতো আমাকে বলতেছে, স্টুডেন্ট যেভাবে বলেছে তোর হাত পাত, আমার হাত পাতলো, তোর ওইটার একটা বাড়ি দিল আমার হাতে, তো আরেক হাতে দিল। তখন আরেকটা বলতেছে ওরে ধরে নিয়ে পুলিশে নিয়ে যায়। তো আমার এতটুকু আগে আমার টর্চার তেমন মনে হয়েছিল না, কিন্তু এই যখন আমাকে হচ্ছে পুলিশ একটা এই রোডের বাড়ি মানে ধরলো, আমার আরেকটা পুলিশ বলতেছে ওকে ধরে নিয়ে যান, তখন থেকে আমার উপর অত্যাচার শুরু হয়। এবং হচ্ছে উত্তরা পূর্ব থানার রাস্তার এই পার থেকে এবং ওই পার পর্যন্ত প্রায় 5-6টা পুলিশ একদম মানে কোনো বিরতিহীনভাবে আমার উপর টর্চার চালায়, একদম যেভাবে লাথি দিতেছে, বুট দিয়ে পাড়া দিতেছে ইচ্ছা মতো। তো আমি থানার ভিতরে যাওয়ার পরে আমার তখন সেন্স ছিল না যে হচ্ছে ওইরকম ব্যথা অনুভব করি নাই, কারণ এত মার পরে আমি ভাবছি হয়তো মারা গেছি বা এরকম একটা আমার বাবার মতো এরকম একটা পরিস্থিতি ছিল না। তো থানার ভিতরে যাওয়ার পর তখন হচ্ছে প্রায় আরও 5-6 জন মিলে আমাকে সবাই মানে ওখানে রাইকা অনেকক্ষণ রাতি বেদা ইয়ে করলো আর কি, লাঠি বেটা করলো। তো থানার ভিতরে যাওয়ার পর হচ্ছে আমার পুলিশ ফোন টুন সব কিছু নিয়ে যায়, এবং হচ্ছে এটা হচ্ছে 18 তারিখ সম্ভবত 3টার দিকের ঘটনা। তো বাহিরে গুলি চলতেছিল, আর ওরা খুব আমাদেরকে ভয়ও দেখাইতেছিল। তা আমরা ভাবছিলাম হয়তো আমাদেরকে মেরে ফেলবে এরকম একটা অবস্থায়। তো ভাবছিলাম যে জীবনের শেষ নামাজটা একটু পড়িনি, এরকম একটা অবস্থায় ছিলাম যে হচ্ছে মারা যাবো, কোনো বাঁচার কোনো ইচ্ছা ছিল না, আশা ছিল না। তো 18 তারিখ এভাবে যাওয়ার পর তো হচ্ছে 19 তারিখ সকালে আমাদেরকে বিমানবন্দর থানায় নিয়ে যায়। তার হচ্ছে 19 তারিখ বিকালের দিকে আমি কেরানীগঞ্জ আমাকে পাঠানো হয়। তো ওইখানেও খুব ভয়ের মধ্যে ছিলাম যে হচ্ছে কবে ছাড়া পাবো, আসলে কি ছাড়া পাবো কিনা। আর আমার নামে মামলা দিয়েছিল হচ্ছে হত্যা মামলা এবং হচ্ছে বিস্ফোরক, দেশদ্রোহী অনেকগুলো মামলা, যেগুলো হচ্ছে আসলে মানে ছাড়া পাওয়ার মতো। তো ওই জেলের ভিতরে আরেকটা বলেছিলাম যে যখন যাদেরকেই কোর্টে তোলা হচ্ছে তখন তাদেরকেই আরে 3 দিনের রিমান্ড দিচ্ছে, আর একটা করে হচ্ছে মামলা দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে পুলিশবাদী হয়ে মামলা দিতেছে। তো এরকম একটা বলেছিলাম যে হচ্ছে আমাদেরকে, তখন আমরা প্রথম দিকে ভাবতেছিলাম আমাদেরকে কেন কোর্টে তুলে না, তো কারফিউ অনেক তো কোর্টে তুলে না কেন, কিন্তু পরে ভয় পাইতেছিলাম আমাদেরকে কোর্টে না তুলুক, কারণ কোর্টে তুললে আমাদেরকে রিমান্ড দিবে 3 দিনের অথবা 4 দিনের, আর একটা মামলা দিয়ে দিবে। তো আমাদের বাঁচার কোনো আসলেই কোনো ইয়ে নাই। 18 তারিখ যখন আন্দোলন আমরা বিএনএস এর উদ্দেশ্যে রওনা হয়, তখন হচ্ছে আমরা আজমপুর যাওয়ার পরে হচ্ছে আমাদের টিয়ার সেল নিক্ষেপ করা হয়। কিছু ছেলে বাইরে থেকে এসে হচ্ছে পানি খুঁজে, যে আপু হচ্ছে একটু পানি দেওয়া যাবে। তখন দেখি ওদের চোখ এত পরিমাণ লাল ছিল, আমি বলতেছিলাম ভাইয়া একটু রেস্ট নিয়ে তারপর আবার যান। বলছে না আপু আমাদের ভাইরা তো ওখানে। দেন হচ্ছে ওই ছেলেগুলো ছিল হচ্ছে কলেজে, মানে আমি মেনলি ইন্সপায়ার হচ্ছিলাম যে ছোট বাচ্চাগুলো পারলে আমরা কেন পারবো না। দেন হচ্ছে আমরা আবার বের হয়ে দেখি হচ্ছে একটা ভাইয়া কালো শার্ট পরা, উনি হচ্ছে অনেকগুলো পাথর একসাথে নিয়ে সবসময় হচ্ছে আজমপুরের পুলিশরা যেখানে দাঁড়াইছিল, আমরা হচ্ছে পুলিশ বক্সের ওইদিকে ছিলাম। পুলিশ বক্সের ওখানে আমরা যখন দাঁড়িয়েছি তখন দেখি একটা ভাইয়া অনেকগুলো পাথর নিয়ে সামনে আগাচ্ছে আর বলতেছে আসো আসো, আমি আসি সামনে, তোমরা আসো। তো অনেকগুলো টিনের, যেগুলো হচ্ছে ট্রাফিক পুলিশ টিনের জিনিস ইউজ করে, ওরা এগুলো নিয়ে হচ্ছে 7-8 জন সামনে, আর কোনো ছেলে আগাচ্ছিল না, কারণ পুলিশ অনেক সামনে থেকে গুলি করতেছিল, মানে রাবার বুলেট ছুটতেছিল। তো সামনে যখন যাচ্ছিলাম তখন আমি কয়েকজন মেয়ে যারা আমার সাথে ছিল তাদেরকে বলি, আমরা মেয়েরা হয়তো সামনে গেলে ছেলেরা হচ্ছে সাহস পাবে, সামনে আসবে, যে মেয়েদেরকে তো ওরা সামনে যাইতে দিবে না। দেন আমরা হচ্ছে যে ট্রাফিক পুলিশের বক্সটা ছিল ওই জায়গায় আমরা দাঁড়ানোর পরে কয়েকজন ছেলে এসে বলে আপু আপনারা একটু পিছনে থাকেন, আমরা যাচ্ছি। দেন কয়েকজন সামনে যাই। দেন সামনে যাওয়ার পরে হচ্ছে আবার যখন টিয়ার সেল মারে, আমরা যখন সাইডে ছিলাম তখন দেখি একটা ছেলের হাতে হচ্ছে রাবার বুলেট লাগছে, ব্লাড পড়তেছে।
অ্যান্ড ওর সাথে যে ছেলেটা ছিল আশেপাশে অনেক মানুষ ভিডিও করতেছিল, তো ওই ছেলেটা চিল্লা চিল্লা বলতেছে যে আঙ্কেল ভিডিও করিয়েন না, আমার ফ্যামিলিকে আমি জানাই আসি নাই। এন্ড আমাদের দেশে যে অবস্থা, এগুলো আমার ফ্যামিলি নিতে পারবে না। তখন আবার ছেলেগুলো আবার আমাদের দিকে তাকায় বলতেছে, আপু আপাতত হচ্ছে যারা ভিডিও করতেছে তাদেরকে একটু ভিডিও করতে নিষেধ করেন। তখন আমরা বারবার করে রিকোয়েস্ট করতেছিলাম যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন কিন্তু ভিডিও করিয়েন না, এগুলো আমাদের ফ্যামিলিতে যাতে না যায়, কারণ দেখলে তো আমাদেরকে আবার বের হইতে দিবে না। ভাইয়া আমি আর বলতে পারবো না। তো আমরা যাচ্ছিলাম বিএনএস এর দিকে দৌড় দিয়ে, তখন সুযোগ পাইছিলাম কারণ পুলিশ তখন একটু পিছু হটছিল। তো ওই সুযোগে যখন দৌড় দিয়ে আমরা সামনে যেতে চাই, ভিতরে ঢুকবো বিএনএস এর, তখন একটা টিয়ার শেল আমার পায়ের কাছে এসে পড়ে। আমি আসলে কিছু বুঝতে পারিনি, তখন চারদিকে হই হই রই রই একটা অবস্থা, সবাই দৌড়াদৌড়ি করতেছে, আবার গোলাগুলি শুরু হয়ে গেছে। তখন আমি ভাবতেছিলাম আসলে কি হয়েছে, কি আমি নিজেও বুঝতেছিলাম না আসলে। তখন আমি চোখটা বন্ধ করে কানটা বন্ধ করে হাত দিয়ে এরকম বসে পড়ি। তো সাথে সাথে দেখি ধোয়া ছাড়া শুরু হয়ে গেছে, কারণ টিয়ার সেল তো আগে দেখি নাই বা কোনো উপলব্ধি ছিল না কীরকম। তো তখন একেবারে খারাপ অবস্থা হয়ে যায়, আমাদের অজ্ঞান হয়ে যায় টিয়ার সেলে। তখন অজ্ঞান অবস্থায় হয়তো বা ভাবতেছিলাম এই বুঝি জীবনের শেষ দিন, কখন আর বাবা মাকে দেখতে পাবো কিনা, কারণ বাবা মার অনেক আশায়, একটাই ছেলে আমি, বাবা মার আর কোনো ছেলে নাই, তাছাড়া আমার বোন ছিল, সে আগে মারা গেছে। সো আশা ভরসা সব আমি একাই। আমি ঠিক ব্রিজটার নিচে বাম দিকে যে ওয়াল আছে, ওয়ালের হাফ ওয়ালের পাশে দাঁড়ায় আছে, দেখলাম যে হাতে ইট আমার। তো ওই টাইমে দেখে হাতটা উঠাইলাম, ওই টাইমে দেখে আমার ডান হাতে পুরো ফায়ারিং করলো। তো ওই টাইমে হাতে পুরোটা লাগলো, প্রায় 27টার মতো বুলেট ঢুকে গেল শরীরে। তো এখনও অনেকগুলো বডিতে আছে। ওই টাইমে তো অনেকে আহত হয়েছে, আমিও আহত হয়েছি। তো ওগুলাতে ওই টাইমে কয়েক সেকেন্ড আবার বললাম যে ঠিক আছে, রানিং অবস্থায় বুঝি নাই আহত হয়েছি। 5 সেকেন্ড পর হচ্ছে আমার সেন্স আসছে যে হচ্ছে আমি আহত। কীভাবে বুঝলাম, আমার যখন এখান থেকে ব্লাড বাইরেলো তখন বুঝতে পারছি যে আমি হচ্ছে শরীরে বুলেট ঢুকছে, এটা বুঝতে পারছি। আমরা যখন ওইখানে রেড ক্রিসেন্ট যে হসপিটালটা, ওইখানে যখন ছিলাম তখন টঙ্গী কলেজ বা কোথার একটা ছাত্র ছিল, একদমই ছোট কলেজের ছাত্র, অল্প বয়স, আমাদের একদম হাতের উপরেই মৃত্যুবরণ করে। তো ওইটা দেখার পর আমরা অনেকটা ভেঙে পড়ি যে কি হবে, কিন্তু পরক্ষণে আমরা আবার ওনার লাশ নিয়ে যাওয়ার পরে, আর তখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়েছিল, যারা অসুস্থ হইতেছিল বা রক্ত বেরোইতেছিল, অনেকে নিজের চিকিৎসা বাদ দিয়ে অন্যজনেরটা করা শুরু করতেছিল। এইভাবে আর সেক্টরবাসী অনেক সহযোগিতা করছিল। সেভাবে আমরা ওইখানে আন্দোলনে আবার যোগদান করি নতুন করে। তখন দেখেছি যে খাবার খাইতেছিল অনেকে, সারাদিন পরে দুপুরের পর্যায়ে সেই খাবারের মুহূর্তেও অনেকের গায়ে গুলি লাগছিল। 18 তারিখে যখন বিএনএস সেন্টারে আমরা টিয়ার শেলের তোপের মুখে পড়ি, তখন আমরা 7 নম্বর সেক্টরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। ওই সময় নর্দার্ন ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে রিক্সায় নিয়ে যেতে দেখি, সে গুলিবিদ্ধ ছিল, আধুনিক মেডিকেলে যাচ্ছিল। আমরা 4-5 জন ছিলাম, তারা সবাই একসাথে আধুনিক মেডিকেলে যাই। সেখানে যাওয়ার পরে শুনি আমাদের একজন শহীদ হয়েছে, নাম আসিফ। 11:30 বা 12টার দিকে একটা ফোন আসে, জাস্ট হ্যালো বলে, যে হ্যালো ভাইয়া, মানে শুধু ভাইয়া বলার পরে কান্না করে দেয়। ফোনটা ছিল আমার ছোট বোন পাপড়ির। ও কান্না করে দিয়ে বলছে, ভাইয়া আমরা খুব খারাপ অবস্থায় আছি, আমাদেরকে বাঁচান, আমরা সবাই রেড ক্রিসেন্ট হাসপাতালে মানে আটকা পড়েছে, আমাদেরকে বাঁচান। সাজিদ গুলি খেয়েছে, হাসিফ গুলি খেয়েছে, আরও অনেক শিক্ষার্থী হতাহত হচ্ছে। সো এটা শোনার পরে আসলে এরা বাসায় থাকতে পারেনি। তারপরে আমরা সেখান থেকে সরাসরি চলে আসি ক্যাম্পাসে এসে আমরা একটা পদক্ষেপ নেই, মোমবাতি প্রজ্বলনের একটা কথা আমি পোস্ট করেছিলাম ভয়েস অফ নর্দার্নে। তারপরে দেখা গেছে সন্ধ্যা 7টার মধ্যে প্রচুর শিক্ষার্থী, এই যে বড় সিঁড়ি, আমাদের পুরো সিঁড়ির উপরে ছিল কয়েকশো শিক্ষার্থী। আমরা কয়েকশো শিক্ষার্থীকে নিয়ে এখানে দাঁড়ানো, আমাদের অথরিটি দাঁড়ানো, আমরা সেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিই। সেখানে আমরা কিছু দাবি তুলেছিলাম, যেমন এই যে আমাদের শহীদ আসিফ চত্বরে দাঁড়িয়ে আমি কথা বলছি, এরকম আমাদের দাবি ছিল যে আরও যে কেউ যখন হতাহত হবে তাদেরকে নিয়ে আমাদের কোনো একটা স্পেশাল কর্নার তার স্মরণে রাখা হবে, আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, এরকম কয়েকটা দাবি আমরা সেদিন তুলেছিলাম। সেখানে আকরাম স্যার আমাদের শিক্ষার্থীদের পক্ষেও অনেক কাজ করেছে। আমরা সেখানে ডিক্লারেশন করি যে আগামীকাল 19শে জুলাই
নর্দার্ন ইউনিভার্সিটির সামনে মসজিদে আমরা গায়েবানা জানাজা নামাজ পড়ব। তো এই নামাজ পড়ার ঘোষণা দেওয়া হয় এবং আমরা নামাজের সময় সেখানে আসি, পরের দিন জুমার নামাজের সময়। কিন্তু পরিস্থিতি এমন একটি অবস্থা ছিল যে আমাদের স্টুডেন্ট সংখ্যাও কম ছিল, আবার প্রশাসনের এমন তৎপরতা ছিল যে সেখানে 2-3জনও গ্যাদারিং করা সম্ভব নয়। তখন ইনস্ট্যান্ট মসজিদের ইমামের সাথে আমি পরামর্শ করি এবং তারা সাজেশন করে যে এখন যদি জানাজার নামাজ আমরা পড়তে যাই তাহলে মসজিদের ইমাম সহ আমাদেরকে অ্যারেস্ট করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক ইন্টেলিজেন্স এবং তাদের একটা গাড়িও পয়সা বাজারের পাশে সেখানে দাঁড়ানো ছিল। তো এই পরিস্থিতিতে আমরা তার জানাজা নামাজটাও পড়তে পারি নাই, বরং আমরা তার পার্সোনাল দোয়া করি এবং দোয়া করি আমরা অনুষ্ঠানটা শেষ করি। 18 জুলাই বিএনএসে আমি সরাসরিভাবে সম্পৃক্ত ছিলাম। যখন আমরা দেখি অনেকজন লাশ নিয়ে আসতেছে, মর্গে থাকা 4 জনের লাশ ছিল, যেটা সংবাদ মাধ্যমে প্রচার হয়, সেই ছবিটা আমার মাধ্যমেই যায়। সেখানে আমাদের নেটওয়ার্ক ছিল না, ছিল ওয়াইফাই। তখন উত্তরাতে সবাই একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল। তো সেখানে এক আন্টি, যারা আমাদের অভিভাবকরা, তারা আমাদের নিয়ে তাদের বাসায় 9 তালে নিয়ে যায়। সেটা হচ্ছে কুয়েত মৈত্রী হসপিটালের সামনে। সেখানে সাংবাদিক সহ আমরা উপস্থিত হই। সেখানে আমাদের সহপাঠী আসিফ, তার ভিডিওটি প্রকাশ হয়। যখন আমরা দেখি যে এটা নর্দার্ন ইউনিভার্সিটির, তার সাথে আগে কখনো দেখা হয়নি, কথা হয়নি, তখনও নিজের মধ্যে কেমন যেন একটা অনুভব হচ্ছিল, এটা আমাদের ভাই, এটা আমাদের লোক। 18 তারিখে যখন বিএনএসে আমরা আন্দোলন করতে যাই, তখন টিয়ার সেল এবং আপনার সাউন্ড গ্রেনেড, মূলত একটি সাউন্ড গ্রেনেড আমার একেবারে পাশ দিয়ে সাউন্ড গ্রেনেডটা ব্লাস্ট হয়, যার কারণে আমার এই কান থেকে সম্পূর্ণরূপে একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছিল যে কিছু শুনতেছিলাম না। তারপরে জিনিসটা আমি আয়ত্তে নিই নাই, বাসায় চলে যাই। বাসায় আসলে ওই দিন 18 তারিখে থাকার মতো পজিশন ছিল না আমাদের। 19 তারিখে আবার নামে আমরা আন্দোলনে বিএনএস উত্তরা থেকে। ওই আন্দোলনে আরেক প্রকার আপনার আওয়ামী লীগের সাথে আমাদের সাথে সংঘর্ষ হয়। এটা হচ্ছে গাজীপুরের মেয়রের সাথে আমাদের এক প্রকার সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের মধ্যে আমি আবার ওখানে আহত হই। ওই পর্যায়ে আমার কানের পর্দা সম্পূর্ণরূপে পেটে যায়, বাম পাশের কানের পর্দা। তো ওই সময় দেখলাম ওই আশেপাশের ওই যে বিল্ডিংগুলো ছিল, ওইখান থেকে কিছু মানুষ হচ্ছে পানির বোতল বা হচ্ছে বিভিন্ন খাবার টাবার ফেলতেছে, মানে কাউকে দিচ্ছে আর কি, নিচে যারা আছে। তো আমি হচ্ছে বললাম মন্ত্রী, আমাকে হচ্ছে একটা পানির বোতল দিল। তো এমন টাইমে হচ্ছে পানিটা আমি হাফ একটু খাওয়া ধরছিলাম, এমন টাইমে হচ্ছে একটা ভাই আসলো। একটা ভাই এসে বললো যে ভাই আমাকে হচ্ছে একটু পানি দেন, আমি হচ্ছে একটু পানি খাবো, খুব তৃষ্ণার্ত আর কি। তো ভাইকে যখন বোতলটা দেওয়া ধরছি, এমন টাইমে হচ্ছে পুলিশ গুলি ছুটতেছে, এরকম আমাদের দিকে সাউন্ডটা আসতেছে। তখন ওই ভাই হচ্ছে পানিটা হাত থেকে হচ্ছে ওনার পানিটা হচ্ছে পড়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে দুইজনে একদিকে খালি দৌড়াচ্ছিলাম, যেদিকে পাই আর কি। পরে দৌড়াতে হচ্ছে একটা গলি টাইপের রোড, ওই রোডের হচ্ছে মিডল পয়েন্টে যাওয়ার পরে ভাই বলতেছে যে ভাই আমি তো অনেক ক্লান্ত এবং তৃষ্ণার্ত ছিলাম, এজন্য আমি আর দৌড়াতে পারছি না, একটু বসতে চাচ্ছি আর কি। তো পরে হচ্ছে ওই ভাই সহ হচ্ছে আমি বসলাম, রাস্তাটার মাঝখানে আমি আর ভাই হচ্ছে পিঠ দিয়ে এভাবে হচ্ছে, ভাই অন্যদিকে তাকিয়ে আছে, আমি অন্যদিকে তাকিয়ে আছি, পিঠ দিয়ে হচ্ছে বসে আছি আর কি। তখন একটু পরেই মনে হয় 30 সেকেন্ড পরেই মনে হলো যে একটা শব্দ আসছে পিছন থেকে, একটা ফায়ারের শব্দ আসছে। পিছনে তাকিয়ে দেখি ভাই কোনো মুভ করতেছে না, ভাই লড়তেছে না। পরে হচ্ছে যখন মাথাটা ফুললি ঘুরিয়ে দেখলাম যে ভাইয়ের হচ্ছে এই পাশে দিয়ে হচ্ছে একটা বুলেট লাগলো। বুলেট লেগেই হচ্ছে ভাই স্পট ডেড আর কি। 5-7 জন স্টুডেন্ট একসাথে দেখেই পুলিশে ধাওয়া দিল, কোনো আন্দোলন করতে দিবে না। তারপরে আমরা একটু হাউস বিল্ডিংয়ের দিকে যাই। হাউস বিল্ডিংয়ে যাওয়ার পরে আমরা ওখানে একটা বড় স্টুডেন্টের সমাগম দেখতে পাই। ওখান থেকে আমরা মিছিল নিয়েছে বিএনএসের দিকে যাই। কোনো বিএনএসের দিকে আমরা মিছিল নিয়ে আসার সময় কোনো রকম আমাদের কথাবার্তা ছাড়া কোনো কিছু গুলি শুরু করতে থাকে, টিয়ার সেল নিক্ষেপ করতে থাকে। জীবনের প্রথম টিয়ার সেল খেয়েছিলাম ওই সময়, কারণ আমরা জানি না প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে টিয়ার সেল কেমন। ওই দিন মনে হয়েছিল গুলির থেকে ডেঞ্জারাস ছিল টিয়ার সেল। এত পরিমাণে টিয়ার সেলের ধোঁয়া এবং এত পরিমাণে বারুদের চোখ জ্বলছিল। আমরা আরও একটা জিনিস বলতে চাই, আমার সামনে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে
যার নামটা আমার মনে নেই, কিন্তু সেই ছেলেটাকে আমি চিনি। সেই ছেলেটা আমার সামনে পায়ে গুলি খায় এবং আমার ঘাড়ে সে ভর করে সে ক্রিসেন্ট হসপিটালে যায় এবং তার চিকিৎসা হয়। ইভেন আমরা যখন ভার্সিটির সামনে মিছিল নিয়ে বের হব, ঠিক তখনও আসলে স্থানীয় যেই সন্ত্রাসী কাউন্সিলর আনিসুর রহমান নাইমের লোকজন আমাদেরকে বাধা প্রদান করার চেষ্টা করে। সেই বাধা উপেক্ষা করে আমাদের সকল ডিপার্টমেন্টের সিনিয়রদের নিয়ে আমরা যখন মিছিল শুরু করি, তখন কন্টিনিউয়াসলি আমাকে বিভিন্ন আননোন নাম্বার থেকে ফোন দেওয়া হয় এবং ফোন দিয়ে বারবার হুমকি প্রদান করা হয় যে আমরা যদি কাওলা বাজার ক্রস করি তাহলে আমাদের উপর হামলা চালানো হবে। আমরা তখন শাহবাগ থেকে আসতেছি 5:30 6টার দিক হবে। তো তখন হচ্ছে ছাত্রলীগের পুলিশের গোলাগুলির মাঝখানে আমরা তখন পড়ে যাই। তো একটা টাইমে সবাই দৌড়াচ্ছিল মানুষজন, আমরা হচ্ছে বাংলা মিশনের যে গ্যারেজটা আছে ওরা তখন ঢুকতে দিচ্ছিল না, মানে গেট ওরা লক করে দিচ্ছে। আমরা বললাম যে গেটটা খুলে আমরা একটু আশ্রয় নিই। তো বাংলা মিশনের গেটটা খোলার পরে আমরা গ্যারেজে গিয়ে আশ্রয় নিই ওইখানে। তো আমরা ওইখান থেকে দেখতেছি যে ছাত্রলীগের ছেলেপেলেরা ওরা হচ্ছে গুলি করতেছে, পুলিশরা করতেছে। ওই টাইমে আমার সাথে ছিল হচ্ছে আমার একটা ক্লাসমেট, আমাদের ছোটো ভাই, আমরা 4 জন ছিলাম। তো ওই টাইমে মনে হইতেছিল একটা টাইমে যে আমরা কি আজকে আসলে কি মানে বাড়ি যেতে পারবো কিনা, বেঁচে বাড়ি যাবো কিনা আমরা। আমি 18 তারিখ সকালবেলায় আন্দোলনে আসার জন্য বাসা থেকে রওনা হয়। রামপুরে আসার পর আমার বাস মানে ওখান থেকে আর আগাবে না, সামনের দিকে যাবে না, ওখানে নামতে বলে। ওই মুহূর্তে আমরা রামপুরার মেন পয়েন্টে সব স্টুডেন্টরা থাকি। সেই সময়ে 2 সাইড থেকে পুলিশরা আমাদের উপর টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। 1:42 বা এমন বাজে, তো অনেকেই গুলি খাচ্ছে, আবার হসপিটালে আসতেছে, আমরাও তাদেরকে হেল্প করতেছি। এক পর্যায়ে গুলি বর্ষণ দেওয়ার সাথে সাথে দেন আমিও তখন সামনে যাই, তো আমার পায়ে অলরেডি গুলি লাগছে, তারপর কানেও লাগছে। তো আমরা আন্দোলন নিয়ে যখন যাই, এয়ারপোর্ট থেকে আমার পুলিশ হচ্ছে আমাদের থেকে যত কিছু লাঠি ছিল সব কিছু রেখে দেয়, বলে যে আপনারা শান্তিপূর্ণভাবে গিয়ে আন্দোলন করেন। তো আমরা সামনে যাই, সামনে যাওয়ার পরে হচ্ছে বিএনএসের আজমপুরের ওইখানে আমরা হচ্ছে সামনের দিক থেকে অ্যাটাক হয় এবং পিছন দিক থেকে অ্যাটাক হয়। তখন ওই মুহূর্তে আমাদের প্রায় অনেকেই আহত হয়ে যায় টিয়ার গ্যাসে এবং অনেকে মাথা ঘুরে পড়ে যায়। তো কোনোরকমভাবে আমরা হসপিটালে গিয়ে নিজেকে কন্ট্রোল করি। তো এরপরে মাঝে মাঝে হচ্ছে আন্দোলনের কিছুক্ষণ সামনে আসা হয়, কিছুক্ষণ আবার পিছনে যাওয়া হয়। তো সামনে আসার ক্ষেত্রে মাঝে মধ্যে হচ্ছে 2-1টা গুলি আমার বুকে পড়ে, গায়ে পড়ে। তো এই জিনিসটা হচ্ছে আমি আমার বন্ধুদের কাছে শেয়ার করি ফোনের মাধ্যমে, কারণ তারা হচ্ছে অনেকেই জানে যে আমি আন্দোলনে ছিলাম এবং তারা হচ্ছে ফোন দিয়ে খবর নিচ্ছিল। তো এমন অবস্থা হয়েছিল কি, তো কেউ একজন ফোর্স দিয়েছিল যে আমি গুলি লাগছি, গুরুতর আহত হয়েছি। তো পরবর্তীতে এটা হচ্ছে বাড়তে এমন অবস্থা হয়েছে যে আমি এমনভাবে পোস্ট হয়ে গেছে যে সবাই আমাকে মৃত হিসেবে ঘোষণা করছে। ইভেন হচ্ছে সারাদিন আমি এত পরিমাণ ফোন ধরতে হয়েছে যে প্রমাণ করতে যে আমি মারা যাইনি।